তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মেয়েটির কোনো পরিচয় পাওয়া যায়নি। বাড়ির দারোয়ান বলছে, একদিন আগে অপরিচিত একটি মেয়ে ও একটি ছেলে বাড়ির ভেতরে ঢোকে, পরে তাদের আর বের হতে দেখা যায়নি। এদিকে মেয়েটির ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, মেয়েটিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে বাড়িটির অন্যান্য বাসিন্দারা কোনো আওয়াজ শুনতে পায়নি। এদিকে দারোয়ানের বর্ণনা অনুযায়ী পুলিশ একটি প্রতিকৃতি তৈরি করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। প্রতিকৃতির সাথে মিলে যাওয়া কোনো ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 20,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। আমাদের চারপাশে যা কিছু ঘটে সবই স্বাভাবিক ঘটনা। এমনকি দুর্ঘটনাগুলো স্বাভাবিকভাবেই আমাদের সবার জীবনে আসে, কারণ সেগুলো আমাদের জীবনেরই অংশ। এটা তো কথাতেই আছে, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ। কিন্তু সবার জীবনে কি এই সুখ দুঃখের খেলাটা অন্যদের মতো করে জমে ওঠে? সবার জীবনে কি দুঃখের পরে সুখ আর সুখের পরে দুঃখ আসে? কখনো তাকিয়ে দেখেছেন আপনার আশেপাশে? দেখেছেন কি কাউকে যে জীবনে শুধুই সুখী, যার কোনো দুঃখ নেই? আর এমন কাউকে কি দেখেছেন যে সারা জীবন শুধু কষ্টই করে যায়? প্রতিটা দিন অজস্র কষ্টের বিনিময়ে সে শুধু ভাবে এবার হয়তো সুখের দেখা মিলবে, কিন্তু সে আশায় আশায় বসে থেকে আর সুখের দেখাই পায় না। এমন মানুষ সত্যিই মেলাভার। আজকের গল্পটা সুমি আর তার পরিবারকে নিয়ে। নির্ঝঞ্ঝাট ছিমছাম একটা পরিবার, বাবা মা আর 2 বোনকে নিয়ে ছোট্ট একটা পরিবার। হাসি মজা খুনসুটিতে কেটে যায় ওদের দিন। বাবা মা আর ছোট বোন উর্মি গেছে গ্রামের বাড়িতে, আর বড় বোন শহরে পড়াশোনা করে, তাই ওখানেই থাকে। সুমির আর গ্রামের বাড়ি যাওয়া হয়নি, কারণ সামনের সপ্তাহ থেকে ওর পরীক্ষা শুরু। কিন্তু এদিকে বাড়িতে একা একা মনও টিকছে না, তাই রাতের খাওয়া দাওয়া শেষে বসে বসে টিভি দেখছিল। একটি সাধারণ পরিবারের সাধারণ একটা গল্প। কিন্তু মাঘ মাসের কোনো এক রাতে ওদের এই সাদা মাটা জীবনে কোত্থেকে এলো যেন এক কাল বৈশাখী ঝড়। রিমোট দিয়ে টিভিটা বন্ধ করতেই মনে হলো পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। পেছন ফিরে তাকাতেই সুমির মনে হলো একটা আবছা আলোর মতো থেকে কটা ছায়া সরে গেল যেন। কে? নিশ্চয়ই কেউ ঢুকেছে বাড়িতে। সুমি ধীর পায়ে এগোতে থাকে রান্নাঘরের দিকে। ওখানে রাখা আছে ওর খুব প্রিয় সবজি কাটার ছুরি। সুমি রান্না বান্না করতে খুব পছন্দ করে, তাই রান্নাঘরের সবকিছুই তার খুব প্রিয়, বিশেষ করে এই ছুরিটা। এটা ছোট মামা কোরিয়া থেকে এনে দিয়েছিল, খুব ধার। আপাতত ওটা দিয়েই আত্মরক্ষার পরিকল্পনা করে সুমি। ছুরিটাতে হাত দিতে যাবে, অমনি কে যেন পেছন থেকে এসে মুখ চেপে ধরে সুমির। হাত থেকে পড়ে যায় ছুরিটা। মাথায় প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে সুমি। তারপর তার সাথে কি হয়েছে কিছুই জানে না সে। বহুক্ষণ পর জ্ঞান ফিরল সুমির। চোখের সামনে সবকিছু এখনো কেমন যেন ধোয়াতে লাগছে। মাথার কোনো এক জায়গা প্রচন্ড ব্যথা, কিন্তু কোথায় ব্যথা সেটাও বুঝে ওঠার শক্তি যেন হারিয়ে ফেলেছে সে। অনেক কষ্ট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করছে সুমি। ওটা হচ্ছে সামনে কেউ একজন বসে আছে, একটা ছেলের ছায়া। হ্যাঁ, এই ছেলেটার ছাই তো দেখেছিল তখন সে। ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে ছেলেটার প্রতিচ্ছবি। আরে, এই ছেলেটাকে তো সুমি এর আগেও দেখেছে। কোথায় দেখেছে? হঠাৎই ধক করে উঠল সুমির বুকের ভেতরটা। একটু আগে এই ছেলেটার ছবি তো দেখাচ্ছিল টিভিতে। একটা মেয়েকে মেরে ফেলে পালিয়ে বেড়াচ্ছে সে। এই ছেলেটা এখানে কি করছে? ও তো একটা খুনি। তবে কি এখন সুমিকেও সে?
আছো তো? আমি সত্যিই খুব সরি, আমি তোমাকে আঘাত করতে চাইনি। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি একটু স্থির হও। আমি তোমাকে সব খুলে বলতে চাই। না, আমি তোমার মুখ খুলবো না। যতক্ষণ না তুমি আমার কথা শুনছো ততক্ষণ তুমি এভাবে আটকে থাকবে। প্লিজ দেখো, তোমার কি নাম আমি তা জানি না, তুমি যেই হও না কেন, আমি তোমাকে আবারও বলছি আমার কথা শোনো, তারপর আমি তোমার সব বাঁধন খুলে দেবো। আমি কথা দিচ্ছি, বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি যা যা বলছি তুমি শুধু তা মন দিয়ে শোনো। তুমি টিভিতে একটু আগে খবরে আমার ছবি দেখেছো, কিন্তু বিশ্বাস করো আমি কোনো খুন করিনি। আমি ওই মেয়েটাকে চিনিই না। আমি ওই বাড়িটাতে গিয়েছিলাম সত্যি, কিন্তু অন্য একটা কাজে গিয়েছিলাম। ওই মেয়েটা আমার সাথেই ছিল না। আমি যখন বের হয়ে আসি বাড়িটার গেটে দারোয়ানটা ছিল না, তাই সে আমাকে বের হতে দেখেনি। আমি বুঝতেই পারছি না আমি কিভাবে এর মধ্যে ফেসে গেলাম আর কিভাবে এর থেকে মুক্তি পাবো। আমি সত্যিই জানি না কিছু। একটা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা ইলেকট্রনিকের দোকানের সামনে দেখি টিভিতে আমার ছবি দেখাচ্ছে। আমি পুরো থোয়া হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তারপর দেখলাম লোকজন আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। তারপর এই 2 দিন যে কিভাবে আর কোথায় কোথায় পালিয়ে বেড়াচ্ছি কিছুই জানি না। চারিদিকে আমার ছবি ছড়িয়ে দিয়েছে পুলিশ, কিন্তু সবাইকে কি করে বোঝাই আমি যাকে চিনি না জানি না তাকে আমি কেন খুন করতে যাব? এই কদিন কিছুই পেটে পড়েনি আমার। তোমার বাসায় খাবার দাবার কিছু আছে? আমাকে একটু খেতে দেবে? ও, তুমি কথা বলবে কি করে? আমি তো তোমার মুখ আটকে রেখেছি। আচ্ছা, তুমি আমাকে ইশারায় বলো। তুমি আমার কথা বিশ্বাস করেছো? তুমিও অন্যদের মতো আমাকে খুনি ভাবো না, বলো। ও, থ্যাংক গড, তুমি বিশ্বাস করেছো তাহলে। দাঁড়াও, আমি তোমার মুখ খুলে দিচ্ছি। আই এম সরি তোমাকে হার্ট করার জন্য। আমি সত্যিই খুব দুঃখিত, আমাকে মাফ করে দাও। আমার নাম জাকির। তুমি? আমি সুমি। এই বাসায় তুমি একা একা থাকো? তোমার ভয় লাগে না? আমি একা থাকি না, আমার বাবা মার ছোট বোন থাকে। ওরা গ্রামের বাড়িতে 2 দিনের জন্য বেড়াতে গেছে, কাল সকালে চলে আসবে। আর আমার বড় বোন শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করে। আমাকে কয়টা দিন তোমাদের বাড়িতে থাকতে দেবে প্লিজ? কিভাবে সম্ভব? কাল সকালে বাবা মা চলে আসবে। আর উফ, আর ওরা তোমাকে দেখলে কি ভাববে বলো তো? আর তাছাড়া তোমাকে আমি কেনই বা বাড়িতে থাকতে দেব? তুমি সত্যি খুন করেছো কিনা তা তো আমি জানি না। তোমার মুখের কথায় বিশ্বাস করে কি যুক্তিসঙ্গত কথা? আর তাছাড়া বাবা মা যদি তোমাকে দেখে চিনে ফেলে, তারাও যে আমার মতো তোমার কথা বিশ্বাস করবে তার কোনো গ্যারান্টি আছে? তাও তো ঠিক, এটা তো আগে আমার মাথায় আসেনি। ওনারা যদি সত্যি আমাকে চিনে ফেলে আর আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়, তাহলে তো আমি সত্যিই বিপদে পড়ে যাব। সেই জন্যই তো বলছি তুমি চলে যাও, অন্য কোথাও গিয়ে আশ্রয় নাও। তা ঠিক, কিন্তু কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। যা মনে হচ্ছে আমাকে পুলিশের হাতে ধরা পড়তেই হবে, সে আজ হোক আর কাল, আর অকারণে শাস্তি ভোগ করতে হবে। তুমি না বললে তোমার খিদে পেয়েছে? আর খেয়ে কি হবে, একেবারে জেলের ভাতই খাবো। আচ্ছা থাক, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। মানে সত্যি? কিন্তু তোমার বাবা মা? সে আমি সামলে নিব। বলবো তুমি আমার কলেজের বন্ধু, বাসায় কেউ নেই, আর তোমার ভূতের ভয়। তুমি একা থাকতে পারো না, তাই এখানে কিছুদিন থাকতে এসেছো। কিন্তু ওনারা যদি আমাকে চিনে ফেলে? আরে চিনবে না, কারণ আমাদের গ্রামের বাড়িতে টিভি নেই আর পত্রিকাও নেওয়া হয় না, তাই তারা জানবে না। কিন্তু কাল ফেরার পর থেকে তো টিভিতে ঠিকই দেখবে আমাকে। আমার খবরটা তো একভাবে প্রচার করা হচ্ছে। কেবল লাইনটা খুলে দেব, বলবো 7 দিন লাইন থাকবে না। আর তুমি নিশ্চয়ই 7 দিনের বেশি থাকবে না? না, তা থাকবো না,
কিন্তু তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তোমাকে দেখে বোঝাই যায় না যে তোমার মাথায় এত বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, আর বেশি প্রশংসা করতে হবে না, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। জাকিরকে সবকিছু বুঝিয়ে খেতে দেয় সুমি। সব যেন গোগ্রাসে খেয়ে ফেলে জাকির। তার মানে সত্যি এ কদিন খাওয়া দাওয়া হয়নি ছেলেটার। ছেলেটাকে দেখে মায়া হচ্ছে সুমির। যদিও মায়া করার মতো চেহারা মোটেও না ছেলেটার, কেমন হিংস্র হিংস্র একটা ব্যাপার আছে ওর চেহারার মধ্যে, কিন্তু তারপরও মায়া হচ্ছে সুমির। জাকিরের কথাগুলো শুনে ওর জন্য মায়া হচ্ছে। সত্যি বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে খুনটাও করেনি, কোনোভাবে ফেসে গেছে। জাকির কি বিশ্বাস করে ঠকবে না তো সুমি? জাকির খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল ড্রয়িং রুমের সোফায়। সুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। দরজাটা ভালোভাবে আটকে দিল। ঘরের জানালাগুলো আরেকবার চেক করে দেখলো ঠিকমতো লাগানো আছে কিনা। কেমন যেন একটা গা ছমছম করা ব্যাপার অনুভব করছে সুমি। কে জানে কেন এমন হচ্ছে। সকালবেলা হঠাৎই ঘুম ভেঙে গেল সুমির। মনে হলো কাল রাতে সবকিছু স্বপ্ন না তো। ধরফর করে উঠে ঘর থেকে বের হতেই দেখলো জাকির তখনও ঘুমোচ্ছে। তার মানে না, কাল রাতে সবকিছুই সত্যি। সুমি নিজে ফ্রেশ হয়ে রান্না করে গেল। নিজেদের জন্য নাস্তা বানালো। বাবা মারা দুপুরে এসে খাবে, ওদের জন্য রান্না বান্না করলো সুমি। সুমি রান্না করতে খুব ভালোবাসে, বিশেষ করে হরেক পদের সবজি। সবজি কাটতেও যেমন মজা, রান্না করতেও তেমনই মজা পায় সুমি। এর মাঝে জাকিরও উঠে পড়েছে। সুমির সাথে হাত লাগিয়ে ঘরের অনেক কাজও করে দিল সে। সব কাজ গুছিয়ে শেষ করতে করতেই সবাই চলে এলো। ওই যে বাবা মা চলে এসেছে, তোমাকে যা যা বলেছিলাম তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ও আর হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও বলতে যেও না যে তুমি রাতে এখানে ছিলে, বলবে সকালে এসেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা মা তোমরা চলে এসেছো, এত দেরি হলো যে? আরে আর বলিস না, ট্রেন লেট ছিল। আরে এই ছেলেটাকে? মা ওর নাম জাকির, ও আমার সাথে কলেজে পড়ে। ওর বাসায় সবাই খুব জরুরি কাজে বাড়িতে গেছে, ও যেতে পারেনি। আমাদের সামনের সপ্তাহ থেকে পরীক্ষা না, সেই জন্য। এই জাকির বলো না। জি চাচি, আমার আব্বা আম্মা কেউ বাড়িতে নেই, আর আমার একা একা বাড়িতে থাকতে খুব ভয় হয়। আমার ভীষণ ভূতের ভয়। তাই কয়েকটা দিন আপনাদের বাড়িতে থাকতে দিলে খুব ভালো হতো, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে। তোমাদের এই শহরে আর কোনো আত্মীয় স্বজন নেই? জি না চাচি, থাকলে কি আর আপনাদের এখানে থাকতে আসি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত জেরা করছো কেন ছেলেটাকে? এতটুকু ছেলে থাকলে থাকুক তো কি হয়েছে, বাইরের ঘরটা তো ফাঁকাই পড়ে আছে, ও তো ওখানেই থাকতে পারে। জি না চাচা, আপনাদের অসুবিধা হলে থাক, আমি অন্য কোথাও ম্যানেজ করে নেব। আরে না বাবা, আমাদের কোনো অসুবিধা হবে না, তুমি এখানেই থাকো। কিন্তু চাচি। এই দেখেছো, তুমি এমন ভাবে কথা বললে ছেলেটার সাথে, ও ভয় পেয়ে গেল। এখন তুমি নিজের মুখে ওকে থাকতে বলো, না হলে বেচারা চলে যাবে। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি থাকো এখানে, আমাদের কোনো সমস্যা নেই। যাক, সব সমস্যা মিটে গেল তাহলে। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব। আরে ধন্যবাদ দিতে হবে না, এসো তোমাকে আমার ছোট বোনের সাথে পরিচয় করিয়ে দিই। উর্মি, ওর নাম জাকির। জাকির ও উর্মি আমার ছোট বোন। ও বোধ হয় চায় না আমি এখানে থাকি। ওর বোধ হয় আমাকে পছন্দ হয়নি, তাই না? আরে না, আমার ছোট মেয়েটা একটু কেমন যেন মিশুক না। সুমি যেমন সবাইকে খুব সহজে আপন করে নিতে পারে, উর্মি আবার অমন না। আর আমার বড় মেয়ে রুমি তো সুমির চাইতেও আরো অনেক বেশি মিশুক। হয়েছে মা, এখন আর বড় মেয়ের কোনো কীর্তন শুরু করো না। কি হিংসুটে মেয়ে রে বাবা। ঠিক আছে যা, তুই আমার সবচেয়ে লক্ষ্মী মেয়ে। এখন হয়েছে, খুশি তো? হ্যাঁ খুশি, খুব খুশি। সারাদিন বেশ গল্পগুজব করেই কেটে গেল ওদের। এদিকে সুমির যে আর এক সপ্তাহ পরে ফাইনাল পরীক্ষা, সেদিকে যেন ওর কোনো নজরই নেই। ওর বাবা মা ওকে বলতে বলতে ক্লান্ত। যতই বকাঝকা করা হোক না কেন, সুমিকে পড়তে বসানো খুবই কঠিন।
পড়াশোনায় মেয়েটার একদমই মন নেই। সুমির অন্য দুই বোন আবার খুবই ব্রিলিয়ান্ট, ওদের ব্রেইনও খুব শার্প, আর পড়তেও খুবই পছন্দ করে ওরা। আনন্দ নিয়ে পড়লে এমনই রেজাল্ট ভালো হয়, আর পড়ায়ও মন থাকে। কিন্তু এটা যেন সুমি বুঝতেই চায় না, ওর সব মনোযোগ রান্না বান্নার দিকে। রান্নার ঘরই যেন ওর জগৎ। সারাদিন অনেক আড্ডাবাজির পর সবাই যার যার ঘরে ঘুমোতে চলে গেল। জাকিরকে বাইরের ঘরটাতে বিছানা করে দিয়ে এলো সুমি। জাকিরের কেবল চোখটা লেগে এসেছে, এমন সময় একটা মেয়ের হাসির শব্দে ঘুম ভেঙে গেল। কে কে হাসে? চিনতে পারছো না আমায়? না না, আমি চিনতে পারছি না। কে কে আপনি? কেন চিনতে পারছো না? দুদিন আগেই যাকে মেরে ফেললে তাকে চিনতে পারছো না? না, আমি কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি। আপনার ভুল হচ্ছে। না না না, আমি আমি কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি। আপনার ভুল হচ্ছে। আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, প্রতিশোধ। না, আমি তো কিছু করিনি। তাহলে কেন প্রতিশোধ নেবেন? আমার কোনো দোষ নেই। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। না, ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। সবাইকে শেষ করে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো। যে যে আমার মৃত্যুর জন্য দায়ী, সবাইকে শেষ করে ফেলবো। না সবাই না। শেষ করে ফেলবো, না, সবাইকে শেষ করে ফেলবো। জাকিরের দম বন্ধ হয়ে আসতে থাকে, কি করবে বুঝে উঠতে পারে না। সুমির কথা একদিক দিয়ে সত্যি হয়ে উঠতে থাকে ওর জীবনে। একা একা থাকতে কি তবে ওর সত্যি ভয় হচ্ছে? কিন্তু এমন কেন হবে? নাকি সত্যি এই ঘরে জাকির ছাড়াও অন্য কেউ আছে? একবার চারদিক ভালো করে দেখে নেয় জাকির। না তো, কোথাও তো কেউ নেই। তবে ও এতক্ষণ কার সাথে কথা বলছিল? কে হাসছিল? কে বলছিল যে সে প্রতিশোধ নিতে চায়? এই কণ্ঠ তো সে কোনোদিন শোনেনি। তবে কি এটা সেই মেয়েটি যার খুনের দায়ে পালিয়ে বেড়াচ্ছে জাকির? কিন্তু তাকে তো জাকির খুন করেনি। তবে কেন মেয়েটার আত্মা জাকিরকে তাড়া করছে? সবাই সন্দেহ করছে যে জাকির মেয়েটাকে খুন করেছে, কিন্তু জাকির তো জানে সে তা করেনি। এমনকি মেয়েটারও জানা আর বোঝা উচিত যে জাকির নির্দোষ। তবে কেন জাকিরের পেছনে লেগেছে সে? অনেক ভেবেও কোনো কুল কিনারা করতে পারল না জাকির। ছুটে বেরিয়ে গেল ঘর থেকে, গিয়ে ওই বাড়ির মেইন গেটে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। দরজা খুলুন প্লিজ, প্লিজ কেউ দরজা খুলুন প্লিজ। কে কে এত রাতে দরজা ধাক্কাচ্ছে? এই এই ওঠো না, দেখো না। এই এত রাতে কে আবার? বাবা, বাবা, জাকির মনে হয় ভয় পাচ্ছে। তো চলো না দেখিও কি হয়েছে। কিসব উটকো ঝামেলা যে নিয়ে আসে এই মেয়েটা, ভালো লাগে না যত সব। এখন চলো গিয়ে দেখি আগে। চলো দেখি। কে যেন একভাবে দরজা ধাক্কিয়ে চলেছে। এত জোরে কে দরজা ধাক্কাচ্ছে এত রাতে? এত শব্দে তো আশেপাশের বাড়ির মানুষদেরও ঘুম ভেঙে যাবে। সুমি তার বাবা মাকে নিয়ে খুব সাহস করে দরজাটা খুলে। অবাক হয়ে যায়, আরে এ তো জাকির। জাকির এখানে এত রাতে কি করছে? বাইরের ওই ঘরে কেউ আছে, কেউ আছে ওই ঘরে। ওই ঘরে আবার কে থাকবে বাবা? ওই ঘরে তো কেউ থাকে না। না না না, কেউ ছিল, আমার সাথে কথা বলছিল। কি কথা বলছিল? না কিছু না, তেমন কিছু না, শুধু হাসছিল। হাসছিল মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত রাতে কে আবার হাসবে? একটা মেয়ের হাসি শুনেছি আমি। মেয়ের হাসি? মেয়ে মানে হয় আমি, না হয় সুমি, আর না হয় উর্মি। কিন্তু আমরা তো সবাই ঘুমাচ্ছিলাম। না, আপনাদের কারো গলা না, অন্য একটা মেয়ের গলা, আমি ঠিকই শুনেছি। মা, আমার মনে হয় উর্মি হয়তো ওকে ভয় দেখিয়েছে। উর্মি কেন ওকে ভয় দেখাতে যাবে? কারণ তোমার ছোট মেয়ের ভাব কেমন তুমি জানো না? জাকিরকে ওর পছন্দ হয়নি, তাই ভয় দেখিয়ে তাড়ানোর মতলব করছে। কি যে বলিস না তুই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে?
দেখ না দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আচ্ছা যাই হোক, তোমার যদি বাইরের ঘরে থাকতে ভয় হয় তাহলে তুমি না হয় এখানেই এই ড্রয়িং রুমেই শুয়ে পড়ো। অনেক রাত হয়েছে, এত রাতে এসব ভালো লাগছে না। হ্যাঁ ঠিকই বলেছো। তোমার এখানে তো আর নিশ্চয়ই ভয় লাগবে না, আশেপাশের সব রুমে আমরা আছি, তুমি এখানেই শুয়ে পড়ো। জি আচ্ছা। আশ্চর্য মা, তোমার ছোট মেয়ের কোনো বিচার না করে তোমরা ঘুমাতে চলে যাচ্ছ? এত রাতে কারো বিচার করতে হবে না, যা করার সকালে করব। যাও তো এখন, সবাই যার যার ঘরে গিয়ে শুয়ে পড়ো। বাবার কাছে ঝাড়ি খেয়ে অভ্যস্ত সুমি, তবুও মুখ ভার করে ঘরে ফিরে আসে। কেন জানি মনের ভেতর খচখচ করতে থাকে সুমির। জাকির কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু বলল না। সেটা কি বাবা মা সামনে ছিল বলে, নাকি জাকির সুমির কাছ থেকেও কিছু একটা লুকোতে চাচ্ছিল? এই ছেলেটাকে বুঝে উঠতে পারছে না সুমি। একবার মনে হচ্ছে জাকিরকে বিশ্বাস করা যায়, আবার ছেলেটা এমন সব অদ্ভুত অদ্ভুত আচরণ করছে যা কিছুতেই বোধগম্য হয়ে উঠছে না সুমির কাছে। সুমির এমন কেন মনে হচ্ছে যে জাকির বাড়ির ভিতরে ঢোকার জন্যই আসলে এই ভয় পাওয়ার নাটকটা করলো? কিছুই বুঝতে পারছে না সুমি। সে বরাবরই ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয়, এত সাসপেন্স কিছুতেই বরদাস্ত করতে পারছে না সে। সকাল পর্যন্ত অপেক্ষা করা তার পক্ষে সম্ভব না। সে এখনই যাবে জাকিরের কাছে, এখনই শুনতে হবে যে ও কি বলতে চাচ্ছিল। জাকির, এই জাকির, না 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 জাকির ওঠো। না না, আমি কিছু করিনি। চোখ খোলো জাকির, দেখো তো আমায় চিনতে পারো কিনা। না, আমি কিছু করিনি, আমি খুন করিনি। জাকির, এই জাকির ওঠো। হ্যাঁ, কে? আরে আমি সুমি। ও তুমি, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? না কিছু হয়নি, কিন্তু তোমার কি হয়েছে এবার সবকিছু খুলে বলো তো। কি খুলে বলবো? তখন বাবা মার সামনে যা বলতে পারোনি তাই বলো। ও আচ্ছা, হ্যাঁ তখন সব কথা বলতে পারিনি, ভয়ে যদি ধরা পড়ে যাই তাই। এবার বলো, তুমি নিশ্চয়ই শুধু হাসি শব্দ শুনোনি, আরো কিছু শুনেছিলে? কি শুনেছিলে তাই বলো। জানো, একটা মেয়ে না বলছিল প্রতিশোধ নেবে, ওকে যে খুন করেছে সেই খুনের প্রতিশোধ। ব্যাস এইটুকুই? না, আমার মনে হচ্ছিল মেয়েটা আমাকে মারতে এসেছে। তোমাকে কেন মারতে আসবে? আশ্চর্য কথা। আমার মনে হয় যে মেয়েটাকে খুন করার জন্য পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে, সেই মেয়েটার আত্মা আমাকে মারতে এসেছিল। সে কেন তোমাকে মারতে আসবে? তুমি কি ওকে সত্যি সত্যি খুন করেছিলে? না না, আমি খুন করিনি, বিশ্বাস করো আমি খুন করিনি। আরে আস্তে আস্তে, সবাই জেগে যাবে তো। তুমি খুন করনি তো ওই মেয়েটা তোমাকে কেন মারতে আসবে? আমার মনে হলো তাই বললাম। ওই মেয়েটার আত্মাও হয়তো ভাবছে যে আমিই খুন করেছি, এই জন্য আমাকে মারতে এসেছিল। এই শোনো, ঠিক ঠিক করে বলো কিন্তু, তুমি কি সত্যি মেয়েটাকে? আরে না না, আমি কিছু করিনি, বিশ্বাস করো আমার মনে হলো তাই বললাম। উফ, আমি আর পারছি না, আমার আসলে মৃত্যু নিশ্চিত। হয় পুলিশের কাছে ধরা পড়ে আমি ফাঁসিতে ঝুলবো, না হয়তো ওই মেয়েটার আত্মা আমাকে মেরে ফেলবে। উফ, তোমার মাথা আসলেই খারাপ হয়ে গেছে। এসব আলতু ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও, বুঝলে? আচ্ছা, তুমি যে বললে তোমার ছোট বোন উর্মি আমাকে ভয় দেখাচ্ছে, কথাটা কি সত্যি? সে ব্যাপারে আমি নিশ্চিত না, তবে হতে পারে, কারণ ও আমাকে একেবারে দুই চোখে সহ্য করতে পারে না। আমার বড় আপু রুমি ওকেও না। ও সব সময় আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করে। আমার সত্যিকারের বান্ধবীরা যখন বাড়িতে আসে ও ওদের সাথেও ওই রকমই করে। তাই বললাম আর কি। ও তো ছোট মানুষ, তাই হয়তো এরকম করছে, ওটা কোনো ব্যাপার না। দেখবে একটু একটু করে বড় হলে ও এমনি ঠিক হয়ে যাবে। এই বয়সে এরকম একটু হতেই পারে। তোমার এত বিজ্ঞের মতো কথা বলতে হবে না, এখন তুমি ঘুমাও। তবে তুমি যে মেয়েটার গলা শুনেছ, তোমাকে যা যা বলেছে
সেসব তুমি আমার বাবা মাকে বলতে চাও না, বুঝলে? বুঝলাম। জাকিরকে কিছুতেই বুঝে উঠতে পারছে না সুমি। ওকে যেটা বলা হয় সেটাতেই রাজি হয়ে যায়। কোনো কথায় কোনো না নেই। নিজের কোনো বিচার বুদ্ধির ক্ষমতাও নেই, নাকি ইচ্ছে করে বোকা সেজে থাকার ভান করে আছে, ভেতরে ভেতরে করছে অন্য কোনো প্ল্যান। সুমির মনের মধ্যে শুধু একটা কথাই ঘুরঘুর করছে, জাকির যদি মেয়েটাকে নাই মারে তবে কেন মেয়েটার আত্মা ওকে ওভাবে শাসাতে আসবে? নাকি সুমির ধারণাই ঠিক, উর্মির জাকিরকে পছন্দ হয়নি বলে উর্মি ওকে ভয় দেখাচ্ছে? সুমি ঠিক করে জাকির দোষী হোক বা নির্দোষ, যেভাবেই হোক এই রহস্যের সমাধান তাকে করতেই হবে। বাবা, 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 কে? রুমি? বাবা, বাবা, রুমি, কি হয়েছে তোর রুমি? বাবা, রুমি, কাঁদছিস কেন মা? কোথায় তুই? কখন এলি? বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তুই কোথায়? এভাবে কাঁদছিস কেন? বল বল আমাকে। তুমি এদিকে এসো বাবা, আমি এখানে বলতে পারবো না। ওদিকে কোথায় যাব? এসো না, আমি আর কতক্ষণ এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবো, এসো। ও, তুই এখনো বাইরে দাঁড়িয়ে আছিস? দাঁড়া দাঁড়া, আমি আসছি। রুমি, রুমি কোথায় তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? এই তো বাবা, আমি এই ঘরে, এখানে এসো। তুই এই বাইরের ঘরে কি করছিস? তোমরা কেউ দরজা খুলছিলে না, এই ঘরের দরজা খোলা ছিল, তাই এত ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে বসেছিলাম। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন বাবা? ভেতরে এসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আসছি মা, আসছি। ওভাবে কাঁদিস না, আমি সব কথা শুনবো। কিন্তু তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? দাঁড়া দাঁড়া, আবার চশমাটা নিয়ে আসি। চশমা লাগবে না বাবা, তুমি এমনিতেই এখন থেকে সব দেখতে পাবে। মানে? মানেটা হলো, রহস্য ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। কে দোষী কে নির্দোষ কিছুই বুঝে ওঠা যাচ্ছে না। চারিদিকে হাজার হাজার প্রশ্ন তৈরি হচ্ছে, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর মিলছে না। জাকির কি আসলেই নির্দোষ, নাকি নির্দোষ হবার নাটক করছে? একটি মেয়ের গলা শুনতে পাচ্ছে জাকির, আবার সুমির বাবাও কার কথা শুনে পিছু নিলেন, আর হয়তো পড়ে গেলেন কোনো বিপদে। কার গলা শুনেছে জাকির? আর কে কথা বলল সুমির বাবার সাথে? কে সে? কোনো মানব নাকি কোনো অশরীরী আত্মা? এত রাতে আবার কে এলো? উফ, আর ভালো লাগে না। সারাদিন বাড়ির এত কাজ করে রাতের বেলাও যদি একটু ভালো ঘুম না হয়। আর আমার মেয়েগুলোও না হয়েছে এক একটা জনদরদি। কোত্থেকে কি সব উটকো ঝামেলা ঘরে তুলে নিয়ে আসে, যত সব। এই শুনছো? এই ও মা, ও আবার কোথায় গেল? কি গো, কোথায় গেলে তুমি? বাথরুমে গেছে বোধহয়। এই এত রাতে বাথরুমে কি করো? কোনো জবাব দিচ্ছ না? কি গো, শুনছো? এই ও মা, ছিটকিনি তো বাইরে থেকে আটকানো, তার মানে সে তো ভেতরেও নেই। তাহলে গেল কোথায় লোকটা? ও বাইরেই কোথাও গিয়েছিল না তো, সেই হয়তো দরজা ধাক্কাচ্ছে। আরে বাবা দাঁড়াও, আসছি, একটু দাঁড়াও। ঠান্ডাও এমন পড়েছে, তার মধ্যে সারা রাত টানা একটু ঘুমাতেও পারলাম না। আরে দাঁড়াও না, খুলছি।
কি ব্যাপার? কাঁদে কি? কান্নার আওয়াজ বাইরের ঘর থেকে আসছে না? হ্যাঁ, তাই তো। কে কে ওই ঘরে? কে? রুমি? কি হলো সুমির মায়ের? কেউ কি তাকে মেরে ফেললো, নাকি এগুলো সবই একটা দুঃস্বপ্ন, কোনো অলীক? আর সুমির বাবারই বা কি হলো? কোথায় গেলেন উনি? কেন চিৎকার করে উঠলেন? সুমির মাই বা কেন চিৎকার করে উঠলেন? কি হয়েছে ওনাদের সবার? কেউ কি ওদের মেরে ফেলতে চাইছে? কিন্তু কেন? কেউ তাদেরকে কেন মেরে ফেলতে যাবে? কি ক্ষতি করেছেন তারা? এর পেছনে কার হাত? জাকিরের? কিন্তু জাকিরের সাথে এই পরিবারের কি শত্রুতা? কেনই বা জাকির এদেরকে মেরে ফেলতে চাইছে? নিজের বিপদের সময় আশ্রয়দাতাকে কি কেউ মেরে ফেলতে চায়? তবে কি হচ্ছে এসব তাদের সাথে? কে? কার গলা? বাবা, মা, কি হয়েছে? তোমরা এভাবে চিৎকার করছো কেন? কোথায় তোমরা? ঘরে তো নেই। শব্দটা তো মনে হচ্ছে বাইরে থেকে আসছে। হ্যাঁ, তাই তো। আপু, এই সুমি আপু, ওঠ। কি হয়েছে? এত এত বিরক্ত করছিস কেন? আরে ওঠ না, শোন না, বাবা মা চিৎকার করছে। এত রাতে বাবা মা কেন চিৎকার করবে? ঝগড়া বাঁধিয়েছে নাকি? আরে না, কেমন করে যেন চেঁচাচ্ছে। তুই চল। তুই যা না, আমাকে সবসময় বাবা মার গন্ডগোল মেটাতে হবে? এরকম কোনো কথা আছে নাকি? সুমি, ওঠ বলছি। বাবা মা ঘরে থাকলে তো না হয় আমি ম্যানেজ করতাম, কিন্তু বাবা মা তো বাড়িতেই নেই। বাড়িতে নেই মানে? বাড়িতে নেই মানে বাড়ির ভিতর কোনো ঘরেই নেই। বাবা মার চিৎকার বাড়ির বাইরে থেকে আসছে। মনে হয় বাইরের ঘরটা থেকে আসছে। উফ, কি বিরক্তিকর। ঠিক আছে, চল। কি ব্যাপার? দরজা তো বাইরে থেকে বন্ধ। হ্যাঁ, তাই তো, বাইরে থেকে তো বন্ধ মনে হচ্ছে। কিন্তু আমরা যে অকারণে দরজা খোলার চেষ্টা করছি সেটা কি মানে? তুই যে বললি বাবা মা চিৎকার করছে, বাসায় বাইরে থেকে শব্দ আসছে। কই, আমি তো কোনো শব্দ পাচ্ছি না। না, আমি সত্যি চিৎকার শুনেছিলাম, আর চিৎকারটা বাইরে থেকে আসছিল। তোর মাথাটা না একেবারেই গেছে। তুই আসলে কি চাস বলতো? আমাকেও ভয় দেখাতে চাস? তুই কি ভেবেছিস আমি স্টুপিড জাকিরটার মতো তোর এই নাটক দেখে ভয় পেয়ে যাব? দেখ সুমি, আমি কোনো নাটক করছি না। আমি যা যা শুনেছি তোকে ঠিক তাই বলছি। বাবা মা ঘরে নেই, নিশ্চয়ই কেউ এর মধ্যে বাবা মা দুজনকে মেরে ফেলেছে। কি আজে বাজে কথা বলছিস? বাবা মা ঘরেই আছে। চল তোকে দেখিয়ে নিয়ে আসি। আস্তে আস্তে আয়, শব্দ ওদের ঘুম ভেঙে যাবে তো। ওই দেখ, দেখেছিস দুজনেই কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে নাক ডেকে। মা, তাই তো। তো আমি যে একটু আগে এসে দেখলাম। শোন উর্মি, এবার সত্যি করে বলতো, ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখেছিস, নাকি আমাকে ভয় দেখানোর জন্য এই সমস্ত করলি? উফ, তোকে ভয় দেখানোর জন্য এমনটা করেছি। হয়েছে, এখন খুশি? তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? আমি তোকে কি এমন বললাম যে তুই এভাবে রিয়াক্ট করছিস? না, তুই তো কিছুই করিসনি, কখনো কিছুই করিস না। সব তো করি আমি, তাই না? কি বলছিস কি তুই? সব সময় আমাকে নিচু করার চেষ্টা করিস তোরা। তুই আর রুমি আপু কি মজা পাস বলতো? নিজেদেরকে মহান প্রমাণ করে কি মজা পাস? উর্মি, যথেষ্ট হয়েছে। এবার তুই ঘরে যা, ঘরে গিয়ে ঘুমা। এত রাতে এসব ভালো লাগছে না। তা তো আর ভালো লাগবেই না। সকাল হতে না হতে তো বাবা মায়ের কাছে কমপ্লেন করে দিবি যে আমি মাঝরাতে তোর ঘুম ভাঙিয়ে তোকে বিরক্ত করেছি।
না, করব না। ওই যে আবারও মহান হওয়ার ধান্দা। তুই কি মনে করিস তোর এসব চালাকি আমি কিছুই বুঝি না? সব বুঝি। যা যা তুই এখন এখান থেকে। যাক, এতক্ষণ সবাই যে ভয়টা পাচ্ছিল তেমন কিছুই হয়নি। সুমির বাবা মা ঠিক আছেন, নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছেন, কিন্তু মনে মনে খুবই বিরক্ত হয় সুমি। উর্মি সবকিছুতেই খুব বেশি বাড়াবাড়ি করে। স্বপ্ন না দুঃস্বপ্ন কি যেন দেখেছে, তাই নিয়ে পুরো বাড়ি পারলে মাথায় তোলে। বাবা মায়ের ওপর খুব রাগ হতে থাকে সুমির। ছোট মেয়ে বলে আদর দিয়ে দিয়ে এভাবে মাথায় তুলতে হবে? পান থেকে চুন খসলেই যেন চিৎকার চেঁচামেচি করে পুরো মহল্লা এক করতে হবে। মাঝে মাঝে সুমি ওর দুই বোনকে খুব হিংসা করে। পড়াশোনায় ভালো বলে মনে হয় ওরা বাবা মার কাছ থেকে একটু বেশি আদর পায়, কিন্তু পরে আবার নিজের মনেই হাসে সুমি। বাবা মার কাছে তো সব সন্তানই সমান, তবে ছোটরা আসলে একটু বেশিই আদর পায়। উর্মিকে কি সুমিও ছোট বোন বলে একটু বেশিই ভালোবাসে না? ঠিকই বাসে। ঘুমের মধ্যে বাবা মাকে স্বপ্ন দেখে সুমি। মনে হচ্ছে অনেক দূর থেকে সুমিকে ডাকছে ওর বাবা মা। বাবা, মা, কোথায় তোমরা? ওই যে আবার ওই চিৎকার। আমি সুমিকে বলেছিলাম, আমার কথাও বিশ্বাস করলো না। না, কে যেন মারছে বাবা মাকে। না, আমাকে কিছু একটা করতে হবে। কি ব্যাপার? দরজাটা খোলা কেন? একটু আগে তো বাইরে থেকে লাগানো ছিল, এখন হঠাৎ খুলে গেল কিভাবে? চিৎকারটা তো বাইরের ঘর থেকে আসছে। একা একা যাবো কি করে ওই ঘরে? একা যাওয়াটা কি ঠিক হবে? আমার তো খুব ভয় হচ্ছে, কিন্তু সুমিকে ডাকলে তো ওই মহারানীটাও উঠবে না। তার চেয়ে বরং আমিই যাই, গিয়ে দেখি। কে চিৎকার করে? কে? উর্মির গলা না? কি ব্যাপার? কি হচ্ছে ওদের? ওরা সবাই চিৎকার করছে কেন? উর্মি তাহলে ঠিকই বলছিল, বাবা মার কিছু একটা হয়েছে। কিন্তু বাবা মা তো ঘরেই ছিল। যাই, আগে ঘরে গিয়ে দেখে আসি। হুমা, এ কি? বাবা মা তো নেই, ওখানে তো বালিশ দিয়ে রাখা। তারপরে তখনও বাবা মা ছিল না, আমরা অন্ধকারে বুঝতে পারিনি। উর্মি কোথায়? উর্মি ঘরে গিয়ে দেখে আসি। এ কি? উর্মিও তো ঘরে নেই, তাহলে কি হলো? কোথায় গেল ওরা? এভাবে চিৎকারই বা করছে কেন? বাইরের ঘর থেকে আসছে চিৎকারটা। আমাকে যেতে হবে, কে দেখতে হবে, ওদেরকে বাঁচাতে হবে। কি বাইরের দরজাটা এভাবে হাটপাট করে খোলা কেন? তার মানে ওদেরকে কেউ ওই ঘরে ধরে নিয়ে গেছে। সুমির চিৎকার শুনে ছুটে আসে জাকির। এতক্ষণ কি হয়েছে তার কিছুই সে জানে না, কিন্তু এসে অবাক হয়ে যায়। আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখনো কি সবকিছু পরিষ্কার হবে না আমাদের সামনে, নাকি রহস্যের এই সবে শুরু? সুমি, সুমি, কি হয়েছে? এভাবে চিৎকার করলে কেন? সব শেষ। আমার বাবা মা বোন সবাই শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ও মাই গড, এটা কিভাবে হলো? ও কি নৃশংস! কে কখন কিভাবে এদের? তুমি এদেরকে খুন করেছো, তাই না? তুমি
এদেরকে খুন করেছো। সুমি, আমি কেন? হ্যাঁ, তুমিই খুন করেছো এদেরকে। না সুমি, বিশ্বাস করো। এখনো তোমাকে বিশ্বাস করতে বলছো? এখনো বিশ্বাস করবো তোমাকে? তোমাকে বিশ্বাস করে এই বাড়িতে আশ্রয় দিলাম, আর তুমি আমার বাবা মা বোনকে মেরে ফেলে। তুমি আমাকে ভুল বুঝছো সুমি, আমি সত্যিই কিছু করিনি। কেন করলে? কেন করলে তুমি আমাদের সাথে এরকম? আমি কি ক্ষতি করেছিলাম তোমার? কেন তুমি মেরে ফেললে ওদেরকে? শোনো সুমি, বাবা, খবরদার, খবরদার বলছি, কাছে আসবে না, কাছে আসবে না। এবার তুমি আমাকে মারতে চাও না? খবরদার, কাছে আসবে না। না সুমি, আমি কেন তোমাকে মারবো? ওই মেয়েটাকে তুমি খুন করেছিলে, তাই না? না, আমি কাউকে খুন করিনি। দেখো সুমি, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। বাঁচাও। আমাদের কি এখন উচিত না মাথা ঠান্ডা করে এইসব খুনের রহস্য সমাধান করা? সব সমাধান হয়ে গেছে, সব রহস্য সমাধান হয়ে গেছে। এখন তুমি স্বীকার করো, ওই মেয়েটা কে? আমি সত্যিই জানি না, আমি জানি না ও কে ছিল। আমি জানি ও কে ছিল। ও ছিল আমার বড় বোন রুমি। রুমি? ও রুমি ছিল সেটা তুমি কিভাবে জানলে? আমি জানবো না তো কে জানবে বলো? কারণ ওকে তো খুন করেছি আমি। তুমি? তুমি ওকে খুন করেছো? হ্যাঁ, আমি ওকে খুন করেছি। বাবা মা যখন গ্রামের বাড়িতে গিয়েছিল, সেই সময় আমি ওকে মারার প্ল্যান করি। শহরে গিয়ে ওকে ফোন দিয়ে ওই বাসার ছাদে রাখি। ছাদে ডেকে নিয়ে ওকে আমার প্রিয় ছুরিটা দিয়ে মনের সুখে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলি। কারণ ও তো আমাকে অনেক কষ্ট দিয়েছে, ছোটবেলা থেকে অনেক কষ্ট দিয়েছে। আমি পড়ালেখায় ওদের মতো অত ভালো ছিলাম না, তাই বাবা মা আমাকে অনেক কথা শোনাতো। আমি খুব কষ্ট পেতাম, কিন্তু কোনো দিন প্রকাশ করিনি। আর সহ্যের তো একটা সীমা থাকে, তাই না? তাই আমি প্ল্যান করি ওদের সবাইকে মেরে ফেলবো। এদেরকে মেরে ফেলে যদি আমার জেলও হয় হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার এই কেসের সাথে জড়িয়ে যাওয়া তো একেবারে কাকতালীয় ব্যাপার। তুমি ভুল করে রুমির পেছন পেছন ওই বাড়িতে ঢুকলে ঠিকই, কিন্তু তুমি এভাবেই খুনের সাথে ফেসে যাবে সেটা আমিও ভাবিনি। আর তোমার কপালটা কত খারাপ দেখো, যাকে খুনের দায়ে তুমি পালিয়ে বেড়াচ্ছ, তারই খুনের কাছে এসে তুমি আশ্রয় নিলে। বাহ, চমৎকার! তোমার বুদ্ধির তারিফ করতে হয়। আমি বিশ্বাস করতে পারছি না, কোনো মানুষ নিজের বোন বাবা মাকে এভাবে মেরে ফেলতে পারে। কিভাবে পারলে তুমি এসব? কিভাবে করলে? শোনো, এইসব লেকচারবাজি আমার সাথে করতে এসো না, বুঝলে? যেগুলো নিয়ে সাফার করে শুধু সেই জানে, সেই বোঝে। ছোটবেলা থেকে সবার সামনে আমাকে উঠতে বসতে অপদস্থ করা হয়েছে। আমার সামনে আমার বোনদেরকে বাহবা দেয়া হয়েছে। এটা যে পরিমাণ কষ্টকর, যার সাথে এমনটা না হয় তার পক্ষে বোঝা কখনো সম্ভব না। তাই তুমি বুঝবে না। আর কিভাবে করলাম? প্রথমে রুমির গলা নকল করে বাবাকে মেরে ফেললাম। তারপর দরজায় ধাক্কা দিয়ে বাবার চিৎকারের রেকর্ড বাজিয়ে মাকেও ওই ঘরে ডেকে নিয়ে গিয়ে
মাকেও শেষ। তারপর পালা এলো আমার আদরের ছোট বোন উর্মির। বাবা মায়ের চিৎকারের রেকর্ড বাজিয়ে ওকেও একইভাবে ভয় দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেললাম। সহজ, কত সহজ খুন করা, একটা মানুষের জীবন শেষ করে ফেলা। তবে চাইলে সারা জীবন ধরেও কাউকে নিঃশেষ করা যায়। আমার আপনজনেরা আমাকে যেভাবে শেষ করেছে, এবার যে তোমার পালা জাকির। আমি কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? আমার সব ভালো কাজের সাক্ষী যে শুধু তুমি। তোমাকে আমি কিভাবে রেহাই দেই বলো? তোমাকে মেরে ফেললেই তো আমার কাজ শেষ হয়ে যাবে। সুমি, তুমি মানসিকভাবে অসুস্থ। তুমি একটা বদ্ধ উন্মাদ। তুমি একটা সাইকো। আমি জানি আমি সাইকো, আমি পাগল, আমি বদ্ধ উন্মাদ, আমি খুনি। আর এবার আমি তোমাকে খুন করব। এবার আমি তোমাকে খুন করব, তোমাকে খুন করব। পৃথিবীতে এমন অনেক, বলতে পারেন হাজার হাজার প্রশ্ন আছে যার কোনো উত্তর মেলে না। প্রশ্ন সবসময় প্রশ্নই হয়ে থেকে যায়। সুমি কেন এমন করলো তা এখন শুধুই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজে কোনো লাভ নেই। এর উত্তর মিললেও ফিরে আসবে না রুমি, উর্মি, ওদের বাবা মা আর জাকির। আর এরপর সুমির সাথে কি হবে সেটাও একটা প্রশ্ন। সুমি কি নিজে আত্মসমর্পণ করবে নাকি পালিয়ে বেড়াবে জীবনভর?